মোস্ট মেধাবীদের একটা অংশ। তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি যোগ্যতা প্রমাণের জন্য চেষ্টা করো, তাহলে তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত এ প্লাস পেয়ে যেতে পারবা। এই কনফিডেন্সটাকে সামনে রেখে তোমরা তোমাদের সামনের একাডেমিক দিনগুলো, তোমাদের পড়াশোনার দিকগুলো, এগুলো নিয়ে তোমরা সামনে অগ্রসর হবা, এটি আমরা আশা করতেছি। আমরা এখন যে সময়ে বসবাস করি এটাকে 21st সেঞ্চুরি বলে, তোমরা জানো, গ্লোবালাইজেশনের যুগ। গ্লোবালাইজেশন শব্দটা শুনতে খুব চমৎকার লাগে। সাধারণত গ্লোবালাইজেশন বলতে মিন করা হয় যে পুরো পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে, এটা একটা গ্লোবাল ভিলেজের মতো, একটা গ্রামের মতো। একটা সময় ছিল যে মানুষ গ্রাম থেকে ঢাকা শহরে আসলে তার সাথে যোগাযোগ করতে 3 দিন লাগতো, আর এখন তুমি ইউনাইটেড স্টেটসে বসে আছে, তুমি সাথে সাথে তার সাথে ফোনে কথা বলতে পারতেছো, ইন্টারনেটে চ্যাট করতে পারতেছো, লাইভ তার ছবি দেখতে পারতেছো। অর্থাৎ টেকনোলজি পৃথিবীটাকে অনেক কাছাকাছি করে দিয়েছে, অনেক ছোট করে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম টেকনোলজি কম্পিটিশনটাকে অনেক বেশি বড় করে দিয়েছে। তোমার কম্পিটিশনটা শুধু নরসিংদীর এই সীমাবদ্ধ জায়গার মধ্যে না। ইউ হ্যাভ টু কম্পিট উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য ঢাকা সিটি. You have to compete with all your friends in Bangladesh, and not only that, you have to compete with the South Asia, you have to compete with Asia, and you have to compete with the total world. কাজেই মেধার কম্পিটিশনের জায়গাতে এখন আমাদেরকে এইটা চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি শুধুমাত্র আমার স্কুলের মধ্যে কম্পিটিটর, কিংবা আমি শুধু আমার দেশের মধ্যে কম্পিটিটর। নো, তুমি টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কম্পিটিটর। পৃথিবীতে এখন দেশ বলতে কিছু নাই, এটা একটা পুরো বিশ্ব হয়ে গেছে, তুমি বিশ্ব নাগরিক হয়ে গেছো। এই যে তোমাকে ইউনাইটেড স্টেটসের একটা ছেলের সাথে কম্পিটিশন করতে হবে, তোমাকে লন্ডনের একটা ছেলের সাথে কম্পিটিশন করতে হবে, তোমাকে ক্যামব্রিজে পড়া একটা ছেলের সাথে কম্পিটিশন করতে হবে। এই কম্পিটিশনে যদি তুমি তোমার মেধাকে, যোগ্যতাকে মানুষের সামনে উপস্থাপন করতে পারো, তাহলেই কেবলমাত্র তুমি তোমার দেশকে পৃথিবীর দরবারে অনেক বড় হিসেবে উপনীত করতে পারবা। এই আত্মবিশ্বাসহীনতার কোনো কারণ নাই যে আমরা পৃথিবীর সাথে যোগ্যতায় পারবো না, আমরা পৃথিবীর সাথে কম্পিটিশনে পারবো না। বরং আমাদের ইতিহাস বলে যে বাঙালিদের মাথায় একটু বুদ্ধি ভালো থাকে, এরা যে জায়গায় যায় সেখানে ভালো করে। আজকে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের দেশের ছেলেরা ভালো করতেছে, অনেক ভালো করতেছে। তোমরা জানো জগদীশ চন্দ্র বসু, তিনি অনেক বড় বিজ্ঞানী ছিলেন, তিনি মার্কনির আগেও বেতার আবিষ্কার করেছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে একজন সায়েন্টিস্ট ছিলেন সত্যেন বোস নামে, তিনি আইনস্টাইনের একটা থিওরি কারেকশন করেছিলেন, এবং সেই থিওরিটার নাম দেওয়া হয়েছিল বোস আইনস্টাইন থিওরি। তো হি ওয়াজ সাচ এ সায়েন্টিস্ট যে তিনি এটা চেঞ্জ করতে পেরেছিলেন। আজকে সারা পৃথিবীতে যারা উদীয়মান বিজ্ঞানী, যারা পৃথিবীতে ভালো কাজ করতেছেন, তাদের মধ্যে বাঙালিরা কিন্তু অনেক ভালো করতেছে। দিস প্রুভস যে গ্লোবালাইজেশনের কন্টেস্টের যুগেও আমরা যদি আমাদের মেধা দিয়ে সাহস করে পৃথিবীর এই বাউন্ডারিটা অতিক্রম করার চেষ্টা করি, তাহলে আমরা এটা পারব। দেখো, বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, একেবারে দরিদ্র একটা দেশ। এবং আরও একটা বাংলাদেশের বৈশিষ্ট্য যেটা এখনকার পৃথিবীতে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সেটা হচ্ছে বাংলাদেশ মুসলিম মেজরিটি কান্ট্রি। সারা পৃথিবীতে 9/11-এর পরে, 9/11-এর পরে যে ওয়ার এগেন্স্ট টেরোরিজম চলতেছে, তার একটা পার্ট হচ্ছে মুসলিম মেজরিটি কান্ট্রিজের বিপক্ষে ইউনাইটেড স্টেটসের একটা মিলিটারি আগ্রাসন। আমরা সেটা আফগানিস্তানে দেখেছি, এর আগে আমরা ইরাকে দেখেছি, এখন সেটা পাকিস্তান পর্যন্ত এসেছে, সাবকন্টিনেন্ট পর্যন্ত এসেছে। এখন আমরা এটার নিন্দা করতে পারি, প্রতিবাদ করতে পারি, দুঃখ কষ্টে বিক্ষোভ করতে পারি, কিন্তু রিয়ালিটি হচ্ছে যে যতদিন পর্যন্ত পাশ্চাত্যকে আমরা সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে হারাতে না পারবো, যতদিন পর্যন্ত বিজ্ঞানের জায়গায় তাদেরকে কম্পিট করার মতো কোয়ালিটি আমরা অর্জন করতে না পারবো, ততদিন পর্যন্ত এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে না। ততদিন পর্যন্ত আমরা সবাই মিলে জর্জ ডব্লিউ বুশের নামে নিন্দাবাদ করলো, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। কারণ একটা জায়গায় আমরা হেরে গেছি, সেটি হচ্ছে বিজ্ঞানের জায়গায়। একটা জায়গায় আমরা হেরে গেছি, সেটা হচ্ছে প্রযুক্তির জায়গায়। এই জায়গায় হেরে যাওয়াটাই হচ্ছে আজকে মুসলিম বিশ্বের ডমিনেট থাকার কারণ। এই জায়গায় হেরে যাওয়ারই হচ্ছে তৃতীয় বিশ্বের দরিদ্র থাকার কারণ, যে আমরা লো ডেভেলপ কান্ট্রি, পুয়ার কান্ট্রি, আমরা কোনো কিছু পারি না, একটা মোবাইল সেট পর্যন্ত তৈরি করতে পারি না, এটা বিদেশ থেকে আমদানি করতে হয়। খুব অ্যাবসার্ড সিচুয়েশন আমাদের দেশে, বিকজ আমাদের ছেলেদেরকে আমরা বিজ্ঞানে উৎসাহিত করি নাই, আমরা পড়াশোনায় উৎসাহিত করি নাই, জ্ঞানে উৎসাহিত করি নাই, আমরা এক ধরনের নষ্ট রাজনীতির পিছনে ছুটে বেড়াচ্ছি। এই কালচারটা পরিবর্তন করতে হবে। আমাদের আগের জেনারেশন এটা পারে নাই, কিন্তু আই হোপ দিস ইয়াং জেনারেশন উইল বি এবল টু ডু দ্যাট। একটা দেশের সব সময় তো একরকম থাকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো 1945-এ, জাপানের 2টা সিটির উপর অ্যাটম বোমা মারল আমেরিকা, তোমরা জানো, একটা হিরোশিমা আর একটা হচ্ছে নাগাসাকি। 1945-এর পরে জাপানের টোটাল ইকোনমিক্সটা এত রুগ্ন অর্থনীতি ছিল যে 1945-এ এখানে আমাদের যেটা ইস্ট বেঙ্গল ছিল, ইস্ট পাকিস্তান ছিল, তার চেয়েও খারাপ ছিল। বাট নাও 2009
জাপান ইজ গোয়িং টু চ্যালেঞ্জ ইউনাইটেড স্টেটস ইন অল ফিল্ডস, সায়েন্সে, টেকনোলজিতে, ব্যবসায়, প্রযুক্তিতে, সব জায়গায় জাপান আজকে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতেছে। তাহলে অ্যাটম বোমার পোড়া মাটির একটা দেশ হওয়ার পরও তারা যদি সেখান থেকে ব্যাক করতে পারে, রিগেইন করতে পারে, তাহলে আমরা পারবো না কেন? মালয়েশিয়া তো আমাদের ইস্টার্ন এশিয়ার কান্ট্রি। 10 বছর আগেও মালয়েশিয়ার চেহারা আমাদের দেশের চেয়ে খারাপ ছিল, বাট উইদিন ভেরি শর্ট টাইম দে হ্যাভ কাম টু ওভারকাম। অথচ দেখো, বাংলাদেশ এমন একটা অসাধারণ দেশ যার কয়েকটা এক্সট্রাঅর্ডিনারি বৈশিষ্ট্য আছে যেটা পৃথিবীর কোথাও নাই। আমরা 9 মাসের মুক্তিযুদ্ধে আমাদের দেশকে স্বাধীন করেছি, অনলি 9 মান্থস। তোমরা দেখেছো শ্রীলঙ্কায় তামিলরা 26 বছর যুদ্ধ করেছে, তারপর স্বাধীনতা পায় নাই। বাট বাংলাদেশে 9 মাসের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়েছি। দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। ইউ উইল গেট নো আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হু হ্যাজ ফাউন্ড আউট দেয়ার ফ্রিডম অনলি ফর 9 মান্থস। আমরা ভাষার জন্য রক্ত দিয়েছি 52-তে, এবং এটা এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে সারা পৃথিবীতে পালন করা হচ্ছে। পৃথিবীর আর কোনো জাতি নিজের ভাষার জন্য রক্ত দেয় নাই। বাঙালি মেজরিটি মুসলিম এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের কনস্টিটিউশনে লেখা আছে আল্লাহর উপর আস্থার পূর্ণ আস্থা এবং বিশ্বাস। আমরা সেকুলারিজম লিখি নাই। ভারতের কনস্টিটিউশনে সেকুলারিজম লেখা, বাট ইন প্র্যাকটিস কি হচ্ছে? ভারতে গুজরাটের মতো দাঙ্গার কাহিনী হয়েছে, সেখানে মসজিদ ভাঙার মতো কাহিনী হয়েছে। কিন্তু বাংলাদেশের গত 37-38 বছরের ইতিহাসে সবচেয়ে অসাধারণ দিক হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করতে জানি, আমরা প্রত্যেকটা মানুষের বিশ্বাসকে ভালোবাসতে জানি, এবং এই সকল ধর্মমত আমাদের সমাজে একই সাথে বসবাস করতেছে। আমাদের দেশটা সমতল ভূমি, এত সুন্দর সমতল ভূমি পৃথিবীর কোথাও নাই। আমাদের হয়তো মাটির নিচে খুব বেশি রিসোর্স নাই, কিন্তু মাটির উপরে আমাদের 15 কোটি লোক আমাদের রিসোর্স। পৃথিবীর সবচেয়ে বড় তোমার লংগেস্ট সি বিচ কক্সবাজার আমাদের সবচেয়ে, পৃথিবীর, এটা শুধু এশিয়ায় না, সারা পৃথিবীতে দিস ইজ দ্য বিগেস্ট সি বিচ ইন দ্য হোল ওয়ার্ল্ড। পৃথিবীর ম্যানগ্রোভ বনাঞ্চল আমাদের দেশে। এই যে এত রিসোর্স থাকার পরও আমরা কেন আমাদের ডেভেলপমেন্টটা করতে পারবো না? কেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না? কেন করাপশনে আমাদের প্রত্যেকটা বছর চ্যাম্পিয়ন হতে হবে? কেন আমাদের একটা নষ্ট রাজনীতির কাছে বারবার হেরে যেতে হবে? স্বাধীনতার পরে যে জেনারেশন এই দেশকে নেতৃত্ব দিয়েছে, দে আর কমপ্লিটলি ফেইলুর টু গিভ দ্য পথ, অ্যান্ড উই এক্সপেক্ট এই দেশের তরুণ প্রজন্ম, এই যে এবার 62,000 A+ পেয়েছে, এই সোনার সন্তানরা যদি এই দেশকে ভালোবাসতে জানে, যদি তাদের নিজেদের জীবনে এই দেশের ব্যাপারে একটা সততা থাকে, একটা দেশপ্রেম থাকে, এবং গ্লোবালাইজেশনের যুগে নিজের যোগ্যতা দিয়ে যদি সে কম্পিটিশন করে টিকে যেতে পারে, তাহলে উই হোপ এই জেনারেশনের হাত দিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে পারবো যে বাংলাদেশ অতীতের ব্যর্থতা কাটায় উঠবে, যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা দরিদ্র দেশ হিসাবে পৃথিবীর কাছে পরিচিত হবে না, বরং একটি আত্মমর্যাদাপূর্ণ উন্নত দেশ হিসাবে পৃথিবীর দরবারে তার মর্যাদা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি আগামী 10-20 years, after 20 years, this generation will be in the leadership of this country. 20 বছরের মধ্যে এখনকার ইয়াং জেনারেশন এই দেশের নেতৃত্বে যাবে। এই ইয়াং জেনারেশন যদি তার প্যাট্রিয়টিজম ঠিক রাখতে পারে, এই ইয়াং জেনারেশন যদি তার কোয়ালিটি ঠিক রাখতে পারে, তাহলে এই ইয়াং জেনারেশনের হাত ধরে আমরা এমন একটি দেশ নির্মাণ করতে সক্ষম হব, যেই দেশ এই দেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল, যেই দেশ মুক্তিযুদ্ধের আগেও এই দেশের যে স্বাধীনতা আন্দোলন হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের যে স্বপ্নের স্বাধীনতার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার বিশ্বাস। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে সময়টাতে বসবাস করছি, এই সময়টা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এখনকার জেনারেশনটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে। এই ফাস্ট হওয়ার একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে। একটা ভালো দিক হচ্ছে এখনকার জেনারেশন আগের চাইতে অনেক বেশি জানে, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ফ্যাশনেবল। এইটার একটা নেগেটিভ দিক হলো আমরা খুব র্যাপিড ওয়েস্টার্নাইজেশনের দিকে যাচ্ছি। একেবারে চোখ বন্ধ করে পাশ্চাত্যের সংস্কৃতিকে আমরা অ্যাডপ্ট করছি। আমাদের কাছে মনে হচ্ছে যা কিছু পাশ্চাত্যের তা কিছু স্মার্ট, যা কিছু ওয়েস্ট তা কিছু ফাস্ট, তাই হচ্ছে আমাদের জন্য ভালো। আমি ব্যক্তিগতভাবে এই মতের সাথে কিছুটা দ্বিমত করি। পাশ্চাত্য সভ্যতাকে যারা খুব বেশি গভীরতা নিয়ে দেখেছেন, যারা পাশ্চাত্য সভ্যতার ভিতরের উদাহরণগুলোকে দেখেছেন, তারা অনেকেই এটার ব্যাপারে একমত হবেন যে পাশ্চাত্য সভ্যতার সব কালচারকে বিনা দ্বিধায় আমাদের গ্রহণ করার মধ্যে আমাদের সমাজের একটা ভয়ঙ্কর অবনতি বা একটা ভয়ঙ্কর পতন এটার মধ্যে রয়ে গেছে। আমাদের বোধহয় পাশ্চাত্য সমাজের কালচারকে বা আল্ট্রা মডার্নিজমকে একটু রয়ে সয়ে গ্রহণ করা উচিত। প্রাচ্য এবং পাশ্চাত্যের সমাজের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। প্রাচ্যের সমাজ অনেক বেশি রক্ষণশীল। আমি রক্ষণশীল শব্দটা বুঝে শুনে ব্যবহার করতেছি।
রক্ষণশীলতাকে একটা ভালো শব্দ হিসাবে ব্যবহার করতেছি। প্রাচ্যের সমাজের মধ্যে অনেক বেশি রক্ষণশীলতা আছে, এখানে ফ্যামিলি স্ট্রাকচার আছে, এখানকার ছেলেরা বাবা মাকে শ্রদ্ধা করতে জানে।